লিপিকা ভদ্র সংকলিত গল্প নতুন করে পাবো বলে। বিছানায় শুয়ে রিমা শুনতে পায় ভারতীর হাঁক ডাক। এই রবিবার আসলেই রিমার খুব আলস্য লাগে। ছুটির দিনে একটু আরাম করার উপায় নেই। সকাল ৮টা বাজতে না বাজতেই ওঠার তাড়া, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। নাচের ক্লাসের মেয়েরা আসতে শুরু করেছে। ভারতী মানে রিমার শাশুড়ি মা দুবার দরজায় ধাক্কা দিয়ে গেছে। ওনার যে কেন এত উৎসাহ রিমা বোঝে না। এক প্রকার জোর করেই বিছানা ছেড়ে নিজেকে বাথরুমের দিকে টেনে নিয়ে যায় রিমা। স্নান সেরে তাড়াতাড়ি রেডি হতে হতে হঠাৎই চোখ যায় অলোকের ছবিটার দিকে। ৩ বছর হলো ও চলে গেছে। মেয়ে টিয়া তখন ২ বছর মাত্র। অফিসে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট। গুটি কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ। মাথার উপরে আকাশ ভেঙে পড়ে রিমার। দিল্লি থেকে ছুটে আসেন ননদ অমিতা, রিমার বাবা মা, আত্মীয় স্বজন সবাই দিশাহারা। অথচ ভারতী অদ্ভুতভাবে অবিচল ছিল। সময় মতো রান্না করা, টিয়াকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সংসারে যেন কোনো অঘটনই ঘটেনি। একমাত্র ছেলের মৃত্যুর পরে শাশুড়ি মায়ের এই আচরণের সমালোচনাও কম হয়নি তখন। রিমার মা তো ননদ অমিতাকে বলেই ফেলেছিল, অদ্ভুত মানুষ তোমার মা, ছেলের জন্য কোনো শোক নেই। আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রিমার বাবা থামিয়ে দেওয়ায় মা তখনকার মতো চুপ করে গেছিল। মেয়ে টিয়ার ডাকে ভাবনায় ছেদ পড়ে রিমার। মনে মনে ভাবে এইসব পুরনো কথা ভেবে কি লাভ। তাড়াতাড়ি দরজা খোলে রিমা। টিয়া এক নিঃশ্বাসে বলে যায়, ও মা, তুমি এত দেরি করছো কেন? সবাই তো এসে গেছে। আমি কখন থেকে রেডি হয়ে আছি। এই তো সোনা, আমিও রেডি এক্কেবারে, রিমা হাসতে হাসতে বলে। কথা না বাড়িয়েও নাচের ক্লাস শুরু করতে উদ্যোগী হয়। রিমার অলোকের পরিচয় দীপক স্যারের বাড়িতে যাদবপুরে, ইংরেজির কোচিং ক্লাসে। রিমা আসতো কসবা থেকে, আর অলোক ঢাকুরিয়া। আরও অনেকেই আসতো। সপ্তাহে একটা দিন খুব আনন্দে কাটতো ওদের। সেখান থেকেই দুজনের প্রেম শুরু। হায়ার সেকেন্ডারির পরে অলোক ইঞ্জিনিয়ারিং পড়তে দুর্গাপুরে চলে যায়, আর রিমা কলকাতার কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়া শুরু করে। তবে যোগাযোগ কখনো ছিন্ন হয়নি। নিয়মিত ফোন, ছুটিতে দেখা করা ওদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিল। অলোকের বাড়িতে মা আর দিদি। মা স্কুল টিচার, বাবা ছোটবেলায় মারা যাওয়ায় সব দায়িত্ব মার কাঁধেই ছিল। ঢাকুরিয়ায় ভাড়া বাড়িতে থাকতো ওরা। অলোকের দিদি অমিতার বিয়েতে রিমা প্রথমবার যায় ওদের বাড়ি। অলোক তখন সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে নতুন চাকরিতে জয়েন করবে। তারপর থেকেই দুই বাড়িতে জানাজানি, এবং সবাই ওদের এই সম্পর্ক আনন্দের সঙ্গেই মেনে নেয়। রিমা মা বাবার একমাত্র মেয়ে, কসবাই নিজেদের বাড়ি। অলোকের চাকরির ১ বছরের মাথায় ওরা রিমাদের বাড়ির কাছাকাছি ফ্ল্যাট কিনে চলে আসে। বছর ২ পরে বেশ ঘটা করেই ওদের বিয়ে হয়। ততদিনে রিমা মাস্টার্স করেছে, আর সাথে নাচের তালিমও সমান তালে চলছে। অলোকদের ফ্ল্যাটে ড্রয়িং কাম ডাইনিং হলের একধারে ভারতী খুব সুন্দর করে পার্টিশন করে রিমার জন্য নাচের স্কুল বানিয়ে দেয়। ছোট ছোট কয়েকটি ছাত্রীও জুটে যায় কয়েকদিনের মধ্যে। স্কুলের ভাবনাটা ওর শাশুড়ি মা ভারতীর। রিমার এইসব কোনোদিনই চিন্তার মধ্যেই ছিল না। শুধুমাত্র ভালো লাগার আনন্দেই নাচ শেখা। চাকরি কিংবা কোনো কিছুকে পেশা হিসেবে নেওয়ার ভাবনা কোনোদিনই ছিল না ওর। ঘর কোনো, রিমার বিয়ে, সংসার, স্বামী এইসবের প্রতি আকর্ষণ চিরদিনের। শাশুড়ি মা চাপে বলা যায় বাধ্য হয়েই সপ্তাহে ২ দিন এই নাচের স্কুলের সূত্রপাত। অলোক খুব এনজয় করতো ব্যাপারটা, যদিও রিমার বাবা মার খুব একটা পছন্দ ছিল না এইসব। ক্লাস শেষ করে রিমার ডাইনিং টেবিলে জলখাবার নিয়ে বসে। টিয়া ততক্ষণে লুচি আলুর দম খেতে শুরু করে দিয়েছে। রবিবার হলেই ও সকালে লুচি আর দুপুরে চিকেন চাই। শাশুড়ি মাকে অনেকবার বারণ করেছে রিমা। এইসব অভ্যেস ওর একদম ভালো লাগে না। কিন্তু ভারতী কানেই তোলে না রিমার কথা। তার সাফ কথা, ছুটির দিনে কোনো নিয়ম মেয়ের উপর চাপানো যাবে না। ঠাকুরমার বড় আদরের টিয়া, ওকে শুধু জন্মই দিয়েছে রিমা। সেই ৩ মাস বয়স থেকে ভারতীর কাছে খাওয়ানো, ঘুমানো সব কিছু। হঠাৎই সেইবার খুব শরীর খারাপ হয়েছিল রিমার। ৭ দিন ধরে জ্বর আর ছাড়ে না। ততদিনে ভারতীয় চাকরি থেকে অবসর নিয়েছে। ৩ মাসের টিয়া সেই থেকে আজ পর্যন্ত ঠাকুরমার কাছেই আদর যত্নে বড় হচ্ছে। খাওয়া শেষ করে রিমা বেডরুমের দিকে পা বাড়ায়। বিছানাপত্র এলোমেলো হয়ে আছে। সব গোছগাছ করে নিজস্ব কিছু কাজ শেষ করতে হবে।
সংসারের সব দায়িত্ব ভারতীর। রান্নাবান্না থেকে বাজার হাট যাবতীয় কাজ, এমনকি টিয়ার দেখভাল স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছে সে। রিমা অবাক হয়ে ভাবে, সেই কবে থেকে মানুষটা সব দিক সামলেও এতটুকু ক্লান্ত হয়নি আজও। রিমার নিজস্ব কাজকর্ম শেষ করতে করতে জানালার কাছে দাঁড়ায় কিছুক্ষণ। স্মৃতিগুলো ভিড় করে আসে। 3 বছর আগে এমনই এক ছুটির সকালবেলা। অলোকের অফিসে বিশেষ কাজ থাকায় জলখাবার খেয়ে 2 ঘন্টার জন্য বেরিয়ে যায়। কথা ছিল একসাথে লাঞ্চ করবে সবাই। ভারতী রান্নাঘরে মাংস রান্না তোড়জোড় করছিল, আর রিমা নাচের ক্লাস শেষ করে ছোট্ট টিয়ার সাথে বারান্দায় খেলায় মেতেছিল। হঠাৎই রিমার মোবাইলে অচেনা নম্বর থেকে একটা ফোন আসে। জানতে পারে বাইপাসের কাছে অলোকের গাড়ি দুর্ঘটনার কথা। বাবা মাকে নিয়ে রিমা ছুটে যায় বাইপাস সংলগ্ন এক হসপিটালে, যেখানে অলোকের চিকিৎসা চলছিল। ডাক্তারদের হাতে পায়ে ধরে পাগলের মতো অলোকের প্রাণ বাঁচানোর কথা বলে চলেছিল রিমা, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে অলোকের লড়াই থেমে গিয়েছিল 4 ঘন্টার মধ্যে। তারপর কয়েকটা দিন ঘোরের মধ্যে কাটে ওর। আশপাশে কত লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কত রকম কথাবার্তা। কিছুই যেন দেখতে পাচ্ছিল না রিমা। কোনো কথাই কানে ঢুকছিল না ওর। শুধুই কান্না আর প্রলাপের মতো অস্পষ্ট কিছু কথা ছাড়া আর কিছু প্রকাশ করার ক্ষমতা ছিল না ওর। তারপর দিন কয়েক পরে সবার আপ্রাণ চেষ্টায় কিছুটা স্বাভাবিক হয় রিমা। নিয়মমাফিক কাজকর্ম মেটে, ধীরে ধীরে লোকের আনাগোনা কমে আসে। অলোকের অফিসের কিছু কাগজপত্র, সইসাবুত ইত্যাদি কাজে রিমাকে শাশুড়িমা ভারতীর সাথে অফিসে যেতে হয় বার কয়েক। সেই কঠিন সময়ে অবিচল ভারতীকে দেখে অবাক হয়েছিল রিমা। ছোট্ট টিয়াকে সামলে শক্ত হাতে রিমাকে আগলে রেখেছিল স্নেহের বেড়াজালে। রিমার মা বাবা নিজের বাড়িতে মেয়ে আর নাতনিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কি যেন একটা টান রিমাকে এই সংসারের সব কিছুর সাথে আটকে রেখেছিল। তাছাড়া টিয়া ও ঠাকুরমাকে ছাড়া যে কিছুতেই ভালো থাকবে না, এটা নিশ্চিত জানত রিমা। আর ভারতীও তো একলা হয়ে যাবে। মেয়ে অমিতার দিল্লিতে ব্যস্ত জীবন। এইসব 7-5 ভাবনা স্রোতে ভেসে রিমা চলে যেতে পারেনি এই সংসার ছেড়ে। রিমা বাবা মার একমাত্র মেয়ে। ইচ্ছে করলেই ও বাপের বাড়িতে যথেষ্ট সচ্ছলতার সঙ্গে জীবন কাটাতে পারত, কিন্তু নিজের পায়ের তলা শক্ত মাটির সন্ধানে কেমন করে যেন জীবনযুদ্ধে জড়িয়ে পড়ল। রিমার চিন্তায় ছেদ পড়ল ভারতীর স্পর্শে। কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। কি ভাবছ? ভারতী বলে। নিজেকে সামলে রিমা বলে, কিছু না মামনি, এই এমনি। কিছু বলবে? রিমা বুঝতে পারে ভারতীর মনে কিছু একটা চলছে, বলতে চেয়েও বলতে পারছে না। না, কি আর বলবো বলে রিমার মাথায় হাত রাখে ভারতী। তারপর বলে, আজ টিয়াকে নিয়ে বাপের বাড়ি থেকে ঘুরে এসো একবার। সারা সপ্তাহ তো ব্যস্ত থাকো। রিমা কিছু বলে না, তবে ভারতী যে কিছু বলতে চেয়েও বলতে পারছে না এটা বুঝতে পারে। রিমার এই ব্যস্ত থাকার পেছনে ভারতীর অবদান যথেষ্ট। অলোকের চলে যাবার পরে অফিস থেকে যতটুকু টাকা পয়সা পাওয়া গেছিল তা ওদের সারা জীবনের পথ চলার জন্য যথেষ্ট ছিল না। মেয়েকে মনের মতো করে মানুষ করতে গেলে সেটা নিতান্তই সামান্য অর্থ। বাবা মার আর্থিক সাহায্যের উপর নির্ভর করা রিমার আপত্তি ছিল। এই রকম একটা অবস্থায় শাশুড়িমা ভারতীর এক প্রাক্তন ছাত্রী, কলকাতার এক জনপ্রিয় নৃত্যশিল্পী এবং পরম্পরা নামের বিখ্যাত নৃত্যকলা কেন্দ্রের কর্ণধার শ্রীলেখা বসুর সাথে যোগাযোগ হয় ওদের। তারপর কেমন করে যেন বদলে যায় রিমার জীবন কথা। পরম্পরায় নিয়মিত যাতায়াত আর কিছুদিনের মধ্যেই শিক্ষিকা হিসেবে যুক্ত হওয়া ওর আত্মবিশ্বাস যেন 10 গুণ বাড়িয়ে দিয়েছিল। শ্রীলেখার প্রিয় পাত্রী হয়ে উঠতে বেশি দিন সময় লাগেনি রিমার। ভারতীর চাপে অনিচ্ছা সত্ত্বেও যে নাচকে একদিন পেশা হিসেবে নিতে বাধ্য হয়েছিল রিমা, সেই নাচই হয়ে ওঠে ওর বেঁচে থাকার রসদ। পায়ের তলার মাটি শক্ত করতে ওর পায়ের ছন্দ তাল মিলিয়ে এগিয়ে যায় ক্রমশ। দেশ বিদেশের নাচের শো এইসব তো ছিলই, তার সাথে শ্রীলেখার নতুন ক্রিয়েটিভ নাচের স্কুলের সমস্ত দায়িত্ব পেয়ে যায় রিমা। ভারতীর কাছে চিরকৃতজ্ঞ ও। হাতে ধরে সেই তো রিমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। একটা মেয়েকে নিজের পরিচয়ে এগিয়ে যাওয়ার পথটা খুঁজে নিতে সেই তো সাহায্য করেছিল। সেই সব কথা মনে পড়লে রিমার আজও শিহরণ জাগে। রিমা বিয়ের পর থেকেই লক্ষ্য করে
বাড়ির কোথাও শ্বশুর মশাইয়ের কোনো ছবি নেই। অলোককে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পায়নি। শাশুড়ি মাকেও প্রশ্ন করলে মৃদু হেসে এড়িয়ে গেছে সবসময়। তারপর অলোকের মৃত্যুর পরে রিমা যখন অলোকের একটা বড় ছবি বসার ঘরে মালা পরিয়ে সাজিয়ে রাখছিল, তখন ভারতী এক অদ্ভুত গম্ভীর গলায় বলেছিল, ছবিটা এখানে রেখো না, যত্ন করে তুলে রাখো। তেমন মনে হলে ছোট একটা ছবি তোমার শোবার ঘরে রেখে দিও। রিমা অবাক হয়েছিল, কিন্তু ভারতীর কথার মধ্যে এমন একটা জোর ছিল যে অমান্য করতে পারেনি। রাতে খাবার খাওয়ার পরে টিয়াকে ঘুম পাড়িয়ে ভারতী রিমার ঘরে এসে হাত ধরে ওকে নিজের ঘরে নিয়ে গেছিল। আলমারি খুলে শ্বশুরমশাইয়ের একটা ছবি বের করে বলেছিল, ইনি তোমার শ্বশুরমশাই। উনি যখন চিরদিনের মতো চলে যান তখন অমিতার বয়স 3 আর অলোকের 1। প্রথম আমিও এই ছবিটা চোখের সামনে সাজিয়ে রেখেছিলাম, কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারলাম দিনরাত অতীত স্মৃতি, কান্নার মানুষের সহানুভূতি ক্রমশ ঘিরে আসছে আমার চারদিকে। আমি এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না কিছুতেই। নতুন করে জীবন শুরু করা, বাচ্চাদের মানুষ করা, এই সব করতে হলে অতীত থেকেই বেরিয়ে এসে লড়াই করার বর্তমান পথটা আমাকেই সন্ধান করতে হবে। ছবিটা সেই থেকে আলমারিতে স্থান পায়। আর আমার নতুন করে পড়াশোনা, স্কুলে চাকরি নেওয়া, ছেলে মেয়ে মানুষ করার মনের জোর শতগুণ বেড়ে গিয়েছিল। আমি মনে করেছিলাম এটা আমার একার লড়াই, আমার পাশে কেউ নেই, আমাকে একাই লড়তে হবে। ভারতীর কথা শেষ হতেই রিমা জড়িয়ে ধরেছিল ওকে, বলেছিল, আর কিছু বলতে হবে না মামনি, আমি সব বুঝে গেছি। দুজনেই সেদিন চোখের জলে ভেসেছিল। রিমার এত ব্যস্ততার মধ্যেও ভারতীর অনুরোধে রবিবারের এই নাচের স্কুল চালাতেই হচ্ছে। খুব বেশি ছাত্রী নেই, যারা আর্থিক দিক দিয়ে অসুবিধার মধ্যে আছে সেরকম কিছু মেয়েকেই বিনা পয়সায় তালিম দেয়। ভারতী বলে, এই নাচের স্কুল থেকেই তো তোমার পথ চলা শুরু, একে ভুলে যেও না। রিমার অসুবিধা হয় ঠিকই, তবে মেনে নিয়েছে। একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছে, মেয়ে টিয়ারও নাচের প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে ধীরে ধীরে। সপ্তাহে প্রথম দিন খুব ব্যস্ততার মধ্যে কাটে রিমার। সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে সেই রাত 8টায় ফেরে। পরম্পরায় মিটিং সেরে পার্ক স্ট্রিটের নতুন স্কুলের অফিসে অনেক কাজ শেষ করতে হয়। সোমবার নাচের কোনো রেগুলার ক্লাস থাকে না, কেবলমাত্র বিশেষ কারণ ছাড়া ছাত্রছাত্রীরা আসে না, তাই অফিসিয়াল কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। রিমা নিজের কেবিনেই ছিল। দারোয়ান তারক এসে বলে, একজন ভদ্রলোক দেখা করতে এসেছে, খুব দরকার। রিমা একটু অবাকই হয়। কয়েক সেকেন্ড চিন্তা করে তারককে ইশারায় সম্মতি জানায়। আসতে পারি? রিমা মুখ তুলে তাকায়। মধ্যবয়সী কাঁচা পাকা চুলের স্মার্ট চেহারার এক ভদ্রলোক দরজায় দাঁড়িয়ে। না, চেনা কেউ তো মনে হচ্ছে না। রিমা বলে, হ্যাঁ আসুন। সামনের চেয়ারে বসতে বলে। রিমা কিছু বলার আগেই ভদ্রলোক বলে, নমস্কার, আমার নাম ধীমান সেনগুপ্ত। কাজের সুবাদে প্রায় 10 বছর বিদেশে কাটানোর পর এখন পাকাপাকিভাবে কলকাতার বাসিন্দা। সম্প্রতি রুবির কাছে ফ্ল্যাট কিনে আপাতত ডেরা বেঁধেছি। আমি এই পার্ক স্ট্রিট অঞ্চলে একটা এনজিওর সাথে যুক্ত। আমি নিজে একজন বিজনেস কনসালটেন্ট। এখানেই অফিস। এনজিওর ব্যাপারে কিছু কথা বলার ছিল আপনাকে। রিমা বলে, ও আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, আপনি বিদেশে এত বছর কাটানোর পর কি এমন হলো যে পাকাপাকিভাবে এদেশে চলে এলেন? যদিও এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ইচ্ছে না হলে বলবেন না। হাত তুলে রিমাকে থামিয়ে ধীমান বলে, আরে না ম্যাডাম, তেমন কিছু ব্যাপার নয়, সম্পর্কে টানা পড়েন আর কি। দুটো মানুষ আর এক ছাদের নিচে থাকতে পারলাম না। তারপর দাদার কাছ থেকে মার অসুস্থতার খবর পেয়ে পাকাপাকি সিদ্ধান্তটা নিয়েই ফেললাম, সম্পর্ক শেষ করে চিরদিনের মতো চলে আসা। মাস শেষ দিনগুলোতে যে কাছে থাকতে পেরেছি এটাই পরম প্রাপ্তি। এখন বেশ আছি, জানেন তো, নিজের অফিস আর এই এনজিও, ব্যাস। সময় যে কিভাবে কেটে যায় নিজেও বুঝতে পারি না। রিমা প্রসঙ্গ পাল্টে সরাসরি এনজিওর ব্যাপারে জানতে চায়, কি কাজ করে, কি সাহায্য চায় ইত্যাদি। ধীমান জানায়, দিল্লিতে এনজিও সেমিনারে ডাক পেয়েছে ওদের সংস্থা। মূলত স্কুল ছুট ছেলে মেয়েদের এবং তাদের সাথে মহিলাদের নানাবিধ সমস্যা নিয়ে ওদের কাজ। ধীমানের উপর দায়িত্ব পড়েছে দিল্লির অনুষ্ঠানে তত্ত্বাবধানে সহায়তা করার।
ছেলেমেয়েদের একটা ছোট ক্রিয়েটিভ নাচের ভাবনা থেকেই রিমার কাছে আসা। ধীমান বলে, দেশ বিদেশের অনেক প্রতিনিধি আসবে। আপনার প্রতিষ্ঠানের নাম নেটে সার্চ করে পেলাম, মনে হলো এটাই উপযুক্ত জায়গা। যদি সাহায্য করেন কৃতজ্ঞ থাকব। আপনাদের পারিশ্রমিক অবশ্যই পাবেন। রিমা ব্যস্ত হয়ে বলে, ওইসব কথা থাক, একটা ভালো কাজ করতে পারলে আমার ভালো লাগবে। যা যা কাগজপত্র লাগবে আমার অফিস থেকে বলে দেবে। আপনি কয়েকটা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। কাল কিংবা পরশু আপনাদের সংস্থায় গিয়ে আমি কিভাবে কি করা যায় সবার সাথে একটু আলোচনা করে নেব। ধীমান নিজের এবং সংস্থার চেয়ারপারসন কাকলি মজুমদারের ভিজিটিং কার্ড রিমাকে দেয়, সাথে ওকে অনেক ধন্যবাদ জানায়। হঠাৎ করে এই কাজ হাতে আসায় রিমা খুবই ব্যস্ত হয়ে ওঠে। ভারতীকে সব জানাতে খুব খুশি হন উনি। 1 মাসের মধ্যে ছেলে মেয়েদের প্রোগ্রামের জন্য তৈরি করা, ওদের ড্রেস ইত্যাদি নিয়ে ওর কাজের শেষ নেই। যদিও ওর স্কুলের ছাত্রছাত্রীরা অনেক সাহায্য করছে, তবুও দায়িত্বটা তো ওর উপরেই। ধীমানের সাথে এর মধ্যে অনেকবার দেখা হয়েছে বটে, তবে কাজের কথা ছাড়া তেমন কিছু কথা হয়নি রিমার। দিল্লিতে রিমাকেও যেতে হবে 2 দিনের জন্য। অনুষ্ঠানের আগের দিন গিয়ে একদিন থেকেই চলে আসবে। নিজের স্কুল ছেড়ে বাইরে এর বেশি থাকা ওর পক্ষে একেবারেই অসম্ভব। একদিন রিহার্সাল শেষ হতে বেশ রাত হয়ে যায়, আর মাত্র 7 দিন হাতে। কখন যে রাত হয়ে গেছে খেয়ালই করেনি। গাড়িও সাথে নেই। রিমা ক্যাব বুক করতে যাবে এমন সময় ধীমান আর কাকলিদি অফিস থেকে বেরিয়ে এসে রিমাকে দেখে অবাক। কাকলিদি বলে, সে কি রিমা, তুমি এখনও বাড়ি যাওনি? গাড়ি কোথায়? রিমার মুখ দেখে ধীমান বুঝতে পারে। বলে, কাকলিদি চিন্তা করবেন না, আমি পৌঁছে দিয়ে আসছি। ওই তো ওদিকেই যাব। কি ম্যাডাম, আপত্তি নেই তো? রিমার রাজি না হয়ে কোনো উপায়ও নেই। খুব নিশ্চিন্ত হলাম বলে কাকলি নিজের গাড়ির দিকে হাঁটা লাগায়। গাড়িতে ধীমানের পাশে বসে রিমা। কেমন একটা অস্বস্তি হচ্ছে। ধীমান এক মনে গাড়ি চালাচ্ছে। এর মধ্যে 2 বার ভারতীর ফোন এসে গেছে। মৃদু হেসে ধীমান বলে, মার ফোন মনে হচ্ছে। রিমা হেসে মাথা নাড়ে, বলে, শাশুড়ি মা। দেখুন, সবটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো অধিকার নেই আপনার জীবনের কথা জানার। তবুও আপত্তি না থাকলে যদি টুকরো কিছু কথা শেয়ার করেন, বন্ধু হিসেবে আর কি। ধীমান বলে। রিমা কয়েক সেকেন্ড চুপ করে থেকে সংক্ষেপে জানায় ওর জীবনের সমস্ত ওঠাপড়ার কাহিনী। ধীমান আর কোনো প্রশ্ন করে না। রিমার পথ নির্দেশে ওকে নামিয়ে দেয় ফ্ল্যাটের নিচে। রিমা ওপরে আসতে অনুরোধ করে, কিন্তু ধীমান হাত জোর করে বলে, আর কোনো দিন নিশ্চয়ই আসবে। ভারতী ওপর থেকে সবই দেখে। রিমাকে সেদিন কিছু বলে না। পরের দিন শনিবার। রিমা দেরি করে বেরোবে। টিয়ার স্কুল ছুটি থাকায় ও ঘুমোচ্ছে। ওকে ডাকে না রিমা। স্নান সেরে ডাইনিং টেবিলে বসতে ভারতী চা নিয়ে এসে হাজির। রিমার দিকে তাকিয়ে বলে, অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি। রিমা বলে, বলো না, কি বলবে? ভারতী বলে, দেখো, জীবনটা অনেক বড়, একটা নদীর মতো। কত বাঁক আসবে, কত বাধা বিপত্তি সামনে এসে দাঁড়াবে। তুমি তো অনেকটাই বুঝেছো এতদিনে। পাশে আমি আছি, একটা সাপোর্ট আছে তোমার। কিন্তু সারা জীবন তো এইভাবে চলবে না। আমার বয়স হচ্ছে, কবে কি হয়ে যায় বলা তো যায় না। তাই আমার ইচ্ছে আর একটা মজবুত সাপোর্ট তোমার পাশে থাকুক, যে তোমার এই চলার পথে সঙ্গী হবে। রিমা চা শেষ করে হেসে বলে, কি দরকার মামনি, টিয়া বড় হয়ে যাবে কিছুদিন পর। তাছাড়া তুমি তো আছোই, আমি এই বেশ ভালো আছি। জড়িয়ে ধরে শাশুড়ি মাকে। তারপর আর কথা না বাড়িয়ে রিমা রেডি হতে নিজের ঘরে চলে যায়। আজ সোজা পরম্পরায় যাবে। নিজের 2টো ক্লাস আছে। তারপর পার্ক স্ট্রিটের স্কুলে অ্যাডমিশনের কাজ দেখভাল করে এনজিও রিহার্সাল সেরে বাড়ি ফিরবে। চটপট তৈরি হয়ে সামান্য কিছু খেয়ে নেয় রিমা। ভারতীর হাত থেকে টিফিনের কৌটো নিতে নিতে দেখে টিয়া ততক্ষণে উঠে পড়েছে। মেয়েকে জড়িয়ে ধরে একটু আদর করেই রিমা বেরিয়ে যায়। তারপর 1 সপ্তাহ পরে রিমা দিল্লি যাওয়ার পালা। 2 দিনের ব্যাপার। সামান্য কিছু জামা কাপড় গুছিয়ে নেয়। ভারতে ছোট একটা ব্যাগে কিছু প্রয়োজনীয় ওষুধপত্র ভরে দেয়। এনজিও সেমিনার চলবে 3 দিন। শেষ দিনে অনুষ্ঠান। ওদের দলে সবাই চলে গেছে 2 দিন আগে। রিমার প্লেনের টিকিট কাল। পরশু অনুষ্ঠান শেষ হলে রাতের ফ্লাইটেই ফিরে আসবে রিমা।
টিয়ার কত ফর্দ, মাম মাম এই আনবে সেই আনবে, কাল দিল্লি পৌঁছেই আগে ওর জন্য কিছু কিনে ফেলতে হবে। রিমা মনে মনে ভাবে। কলকাতা থেকে দিল্লি পৌঁছে রিমা ভেবেছিল ধীমানকে দেখতে পাবে, কিন্তু কাকুলিদির কাছে জানতে পারে দুদিন আগে সব ব্যবস্থা ঠিকঠাক করে ধীমান কাল রাতেই কলকাতায় ফিরে গেছে। ওর নাকি বিশেষ কাজ আছে, না গেলেই নয়। যাই হোক, খুব ভালোভাবেই সমস্ত অনুষ্ঠান শেষ হয়। রিমা খুব খুশি। তার সাথে ছেলে মেয়েগুলোর হাসি খুশি মুখ ভীষণ আনন্দ দেয় ওকে। ভবিষ্যতে এইরকমভাবে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়ে দেয় কাকুলিদিকে। রাতের ফ্লাইট বাতিল হয়, সেদিন আর ফেরা হয় না রিমার। ফোনে ভারতীকে জানিয়ে দেয় সেই খবর। পরের দিন সকালে কলকাতা এয়ারপোর্টে পৌঁছাতে সকাল 10টা বেজে যায়। ঘরে গিয়ে স্নান সেরে টানা ঘুমোতে হবে। মনে মনে ভাবে রিমা, খুব ধকল গেছে কাল। ফ্ল্যাটের দরজায় ক্লান্ত রিমা বেল বাজায়। টিয়া এখন স্কুলে নিশ্চয়ই, থাকলে ওর গলা বাইরে থেকেই শুনতে পারত। আবার বেল বাজাতে যাবে, ঠিক তখনই দরজা খুলে যায়। আসুন আসুন বলে যে দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখে রিমা হতবাক। কি আশ্চর্য ব্যাপার, ধীমান কি করছে এখানে? রিমার অবস্থা বুঝতে পেরে ধীমান বলে, আগে আপনি ভেতরে তো আসুন। উত্তরের অপেক্ষা না করে ধীমান রিমার লাগেজ নিজেই ঘরের ভেতরে নিয়ে যায়। রিমাও ধীরে ধীরে ঘরে ঢোকে। ভারতীর কোলে মাথা রেখে টিয়া ঘুমোচ্ছে। সামনের টেবিলে নানান ওষুধপত্র রাখা। রিমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। ধীমান সময় মতো ধরে না ফেললে পড়েই যেত ও। রিমাকে সোফায় বসিয়ে সমস্তটা খুলে বলে ধীমান। রিমা যেদিন দিল্লি রওনা দেয় সেদিন রাতেই টিয়ার জ্বর আসে। ওষুধ খেয়ে সেদিনের মতো জ্বর কমে যায়, কিন্তু পরের দিন আবার সেই জ্বর, তার সাথে শ্বাসকষ্ট শুরু হয়। ভারতীর ফোন পেয়ে ধীমান ছুটে আসে এখানে। টিয়াকে নিয়ে ডাক্তার, হাসপাতাল সব কিছু করে। এখনও অনেকটাই ভালো আছে। রিমার চিন্তা হবে বলে ভারতী ফোনে কিছু বলেনি। রিমা ধীরে ধীরে টিয়ার কপালে হাত রাখে। মেয়েটা অঘরে ঘুমোচ্ছে। ভারতীর দিকে তাকিয়ে বলে, তোমার উপর কি গেছে বুঝতে পারছি মামনি, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ধীমানের ফোন নম্বর তুমি কোথায় পেলে? তোমার সাথে তো আলাপও করাইনি আমি। ভারতী মৃদু হেসে বলে, তোমার ফোন থেকে নম্বরটা নিয়ে ওর সাথে আগেই আমি আলাপ করেছি। তোমার মুখে ধীমানের নাম শুনে আলাপ করার ইচ্ছে ছিল আমার খুব। সত্যি ছেলেটা খুব ভালো গো। এর আগেও একদিন এসেছিল, তোমাকে সবই বলতাম। তার আগেই এইসব ঘটে গেল। ভাগ্যিস ও ছিল। তোমার বাবা মারও বয়স হয়েছে, তাদের পক্ষে এইসব সামলানো একেবারেই অসম্ভব। ধীমান একা হাতে সব সামলেছে। 2 কাপ চা নিয়ে ধীমান ঘরে ঢুকে বলে, আপনারা চা খেয়ে ফ্রেশ হয়ে নিন, দুজনেই ক্লান্ত। আমাকেও যেতে হবে। রিমার দিকে তাকিয়ে বলে, চিন্তা করবেন না, টিয়া ভালো আছে। কিছু দরকার হলে অবশ্যই ফোন করবেন। রিমা বলে, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ধীমান থামিয়ে দিয়ে বলে, প্লিজ এইসব বলবেন না। টিয়ার কপালে আদর করে চলে যায় ধীমান। রিমা সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। হঠাৎই চলতি পথে দুধারে নতুন কোনো ছন্দের আভাস পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ওর মন। টিয়ার সাথে ধীমানের একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যে এসে দেখা করে যায় টিয়ার সাথে। রিমা সারা সপ্তাহ ব্যস্ত থাকায় টিয়ার অনেকটাই জুড়ে এখন ধীমান। ভারতীর ভালো লাগে, মনে মনে প্রশ্রয় দেয়। নাতনিকে খুশি দেখে ওরও মন আনন্দে ভরে ওঠে। একদিন সন্ধ্যায় রিমা ঘরে ফিরে দেখে বাবা মা এসেছে। খুব খুশি হয়। আজকাল বিশেষ যাওয়াও হয় না বাড়ি, ফোনেই খোঁজ খবর নেয়। রিমা দেখে ভারতী জলখাবার রেডি করতে ব্যস্ত। টিয়া দাদুর সাথে খেলায় মেতেছে। রিমার মা ওকে একলা পেয়ে ডেকে নিয়ে যায় ভেতরের ঘরে। রিমা অবাক হয়ে যায়, বলে, কি ব্যাপার মা, কি হয়েছে? রিমার মা গলা নামিয়ে বলে, তোর শাশুড়ির কি মাথা খারাপ হয়েছে? না হলে কেউ নিজের বৌমার বিয়ে দিতে চায়? বলে কি না ধীমানের সাথে রিমাকে খুব সুন্দর মানাবে। আপনারা কি বলেন? আমি কোনো উত্তর দিইনি। তোর বাবা কিছু বলতে যাচ্ছিল, আমি থামিয়ে দিয়েছি। এক নিঃশ্বাসে বলে থামে রিমার মা সুচরিতা। রিমা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তুমি ড্রয়িং রুমে যাও মা, আমি চেঞ্জ করে আসছি। সুচরিতা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মেয়ের মুখের ভাব দেখে আর কথা বাড়ায় না।
রাতে খাওয়া দাওয়া করে বাবা মা চলে যাওয়ার পর ভারতীয় টিয়াকে নিয়ে ঘুমাতে চলে যায়। রিমা বারান্দায় কিছুক্ষণ বসে থাকে। অনেক ভাবনার জাল বিস্তার হচ্ছে ধীরে ধীরে। নিজেই নানান প্রশ্নের উত্তর সাজাতে চাইছে, কিন্তু কিছুই মেলাতে পারছে না। রিমা বারান্দা থেকে ঘরে আসে। বিছানায় আতশোয়া অবস্থায় বেশ অনুভব করে অস্তিত্বের টানাপোড়েন। একলা পথে ছন্দ মেলাতে ক্লান্তি আসে বইকি, কিন্তু ভয় হয় যদি অচেনা বাতাসে অজানা পায়ের স্পর্শে তাল কেটে যায়। উঠে বসে রিমা। কী সব হাবিজাবি চিন্তা মাথায় ঘুরছে। না, আজ মনে হচ্ছে ঘুম আসবে না। আলো জ্বালায় ঘরে। ঘড়িতে রাত 1:30 বাজে। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে আসে ভারতীর ঘরে। ভেজানো দরজা ঠেলে ঢোকে রিমা। আলো আঁধারে দেখে টিয়া তার ঠাকুরমাকে জড়িয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ফিরে আসতে যাবে এমন সময় ভারতীর গলা পেয়ে চমকে ওঠে। কি, ঘুম আসছে না? ও মা, তুমি জেগে আছো? রিমা অবাক হয়ে বলে। ভারতী আর রিমা ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। কয়েক মুহূর্তের নীরবতা ভেঙে ভারতী বলে, আমি জানি কেন তোমার ঘুম আসছে না। মনের মধ্যে যে তোলপাড় চলছে তাকে শান্ত করতে পারো একমাত্র তুমি। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ভারতী আরও বলে, আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। কেবলমাত্র 5 বছর তোমার শ্বশুরমশাইয়ের সাথে সংসার করেছি। উনি যখন মারা যান আমার তখন বয়স 25। আমি জানি একলা চলার কষ্ট কাকে বলে। তখন সময় অন্যরকম ছিল। আমার চাওয়া পাওয়ার অনুভূতিগুলোকে প্রকাশ করার কোনো রাস্তাই ছিল না। রিমার চোখে জল। বলে, কিন্তু টিয়া কি মানতে পারবে মামনি? ভারতী হেসে বলে, ঠিক পারবে। ও অনেক বুদ্ধিমতী। তাছাড়া আমি তো আছিই। টিয়া একদিন বড় হয়ে যাবে। ও নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আজ যেভাবে তুমি ওকে পাচ্ছ, তখন আর চাইলেও মেয়েকে ইচ্ছে মতো কাছে পাবে না। তোমার ভবিষ্যতে সেই নিঃসঙ্গতা অনুভব করে বর্তমানের পথটা বেছে নিতে হবে রিমা। আর আমার মনে হয় এটাই তার উপযুক্ত সময়। তারপর আর সিদ্ধান্ত নিতে দেরি হয় না রিমার। সময়ের সাথে নতুন জীবনের জানালাগুলো খুলে যেতে থাকে। তারপর ধীমানের আসা যাওয়া বাড়ে বাড়িতে। ধীরে ধীরে রিমাও জড়িয়ে যায় ভালো লাগার আনন্দে। রিমার বাবা মার সাথে এই নিয়ে অনেক অশান্তিও হয়। ওরা রিমা ধীমানের এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না। ভারতীকেও যথেষ্ট অপমানিত হতে হয় ওদের কাছে। রিমার মা পরিষ্কার জানিয়ে দেয়, এই সম্পর্ক যদি বিয়ের দিকে গড়ায় তাহলে রিমার জন্য ওদের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তবুও রিমা নিজের সিদ্ধান্তে অবিচল থাকে। ধীমানের হাত ধরে টিয়াকে নিয়ে নতুন ছন্দে জীবন শুরু করা এখন শুধু সময়ের অপেক্ষা। রিমাকে একদিন হাত ধরে সঠিক রাস্তাটা চিনিয়ে দিয়েছিলেন যিনি, ছন্দের আবরণে ওর মসৃণ পদচারণ যিনি সহজ থেকে সহজতর করে তুলেছিলেন, সেই ভারতেই আর একবার রিমার জীবন বেঁধে দিল নতুন ছন্দে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।